হেঁটে মানে ও কোর্টে উঠতে পারেনি, পুলিশের কাঁধে ভর দিয়ে তারপরে মানে কোর্টে উঠতে হয়েছিল। তো যখন ও বলতেছিল ওই রিমান্ডের অবস্থায় ওর পা দুটো ঝুলায় উপরের দিকে, তারপরে ওকে মানে শারীরিকভাবে যত নির্যাতন আছে, ইনজেকশন পুশ করা হয়েছে, সেটা স্লো পয়জনিং কিনা জানি না, ইলেকট্রিক শক দেওয়া হচ্ছে, নির্যাতনের মানে এতটা অসহ্য যন্ত্রণা যেটা সহ্য করতে না পেরে ওটা 3-4 জায়গায় সেন্সলেস হয়ে গিয়েছিল। ওর সাথে কি হচ্ছে নিজেও বলতে পারেনি। তো আমি শুধু এতটুকু অনুরোধ করব আপনাদের মাধ্যমে বা উপর মহলে যারা আছেন, ওদের শারীরিক নির্যাতনটা আপনারা বন্ধ করুন। ও যেন রাজনীতি আমার প্রধান দরকার নেই, আমার রাজনীতি করতে হবে না। আমি মারিয়া আক্তার, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর, গণ অধিকার পরিষদের সভাপতি আর স্ত্রী বলছি। আমার হাজবেন্ড গত 19 জুলাই শেষ 20 জুলাই শুরু ভোর রাতে আনুমানিক সময় 3:20 থেকে ভোর রাত 4:45টার মধ্যে ডিজিএফআই পুলিশ সহ কিছু পোশাকধারী এবং কিছু সাদা পোশাকে আমরা ঘুমন্ত অবস্থায় ছিলাম। আমার বেডে আমার 2টা বাচ্চা, একটা 5 বছরের আর একটা 1 ইয়ার প্লাস। নূরের গলা ধরে শুয়েছিল ওর বড় বাচ্চাটা। এই বাচ্চাটা আজকে স্তব্ধ হয়ে গেছে। 25শে মার্চের কারোর গল্পে বই পড়েছিলাম ছোটবেলায়, যখন ঠিক ওই রাতটা যেন আমার জীবনে নেমে এসেছিল আমার সন্তানদের জন্য। আমাদের ঘরে কোনো কলিং বেল দেওয়া হয়নি, কোনো কিছু না, হঠাৎ করে মেইন দরজা এবং আমাদের রুমের যখন দরজা ভাঙার শব্দ শুনে আমি শুধু ছোট বাচ্চাটাকে দেখে শুধুমাত্র দাঁড়িয়েছিলাম। এর মধ্যে দেখে আমার সামনে এসে অন্ধকার ঘর, অনেকগুলো লোক, তাদেরকে তখন তো আমি চিনতে পারতেছিলাম না। নূর উঠতে পারতেছিল না, বড় বাচ্চাটার গলাটা জড়িয়ে ধরেছিল। এর মধ্যে ওরা ঘরে ঢুকে সর্বোচ্চ মনে হয় 3 থেকে 4 মিনিট হবে। তো বারবার জিজ্ঞেস করতেছিলাম আপনারা কারা। এতটা মানে ভয়ঙ্কর আমি রাতের বর্ণনা হয়তো আমি দিতে পারতেছি না এই মুহূর্তে। ওকে যখন নিজে শুধু আমরা চিৎকার করতেছিলাম যে আপনারা কারা, কেন নিয়ে যাচ্ছে, তারা কিছুই বলতেছিল না। তোকে নিয়ে যায়, যাওয়ার পরে আমরা কি করব হতভম্ব। আমাদের বাসার যতগুলো ফোন ছিল সবগুলো ফোন তারা নিয়ে যায়, ইভেন সিকিউরিটি গার্ডের যে নর্মাল ফোন সেটাও নিয়ে যাওয়া হয় ওই রাতে। তারপর ভোর রাত ওকে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই আজান দিচ্ছিল। আমি রোডে পাগলের মতো দৌড়াচ্ছিলাম যে কারা নিয়ে যাচ্ছে। সেটি 25শে মার্চের রাতের মতো এত ভয়ঙ্কর, এত বিভৎস জায়গায় খোঁজ করি যে কারা নিয়ে গেল, যেহেতু প্রশাসন হয়তো নিয়ে গেছে কিনা জানার জন্য ডিবি কার্যালয়ে গেলাম। ওই জায়গা থেকে যেহেতু র্যাবের 2টা গাড়ি ছিল, র্যাব 3-এর, তো তার জন্য র্যাব 3-এ যায়। যখন ওর খোঁজ পাচ্ছিলাম না, তারপর বাধ্য হয়ে নিকটস্থ আমাদের হাতির যে থানায় গেলাম। যেহেতু খোঁজ মানে শুধুই ভয় ছিলাম যে আসলে কি আমরা ফেরত পাবো কিনা জানি না, যেভাবে নিয়ে গেছে ওরা। 2বার করে হাতির যে থানা যায়, তারা বলে আমাদের কাছে কোনো তথ্য নেই। যে অনেক সময় কোনো এলাকায় মানে এরকম যদি করা হয় তাহলে নিকটস্থ থানাকে ইনভলভ করা হয়, তাদেরকে জানানো হয়। সো তাদের কাছে বারবার যাওয়া, তারাও কোনো তথ্য দিচ্ছিল। পাগলের মতো দাঁড়ায় দাঁড়ায় প্রত্যেকটা প্রশাসনের হিসেবে ঘুরতেছিলাম। তো 20 তারিখ পার হয়ে আমরা 20 তারিখে আবার কোর্টে, যে অনেক সময় 24 ঘন্টা পরে প্রশাসন নিয়ে গেলে কোর্টে উঠানো হয়। তো ওই দিন তাকে কোর্টে আর উঠানো হয়নি। পরের দিন আবার সিএমএম কোর্টে গেলাম, এইভাবে জানতে পারলাম যে কোর্টে উঠানো হবে হয়তো। তো যখন কোর্টে গেলাম, আমি যেহেতু অসুস্থ, একা মুখ করতে পারতেছিলাম না, নূরের ছোট ভাইটি আমার সাথে ছিল। তো ওকেও ওই কোর্ট চত্বর থেকে ওকেও আবার ওরা ধরে নেয়। তো তারপর রাত 8টার দিকে 21 জুলাই রাত 8টার দিকে ওকে কোর্টে উঠানো হয়। ওর সাথে আমাদের ফ্যামিলির কারোর সাথে দেখা করতে দেওয়া হয়নি। কি টর্চার করেছিল বা কি হয়েছিল কোথায় কিছুই তখন জানতে পারেনি। উঠানো হয় ও নিজ মুখে মহামান্য আদালত
থেকে ওর উপরে ওই নিখোঁজ অবস্থায় যে শারীরিকভাবে টর্চার করা হয়েছিল, প্রত্যেকটা নির্যাতনের মানে আঘাতের চিহ্ন সে নিজের টি শার্ট জজ সাহেবকে দেখিয়েছিলেন, কিন্তু তারপরেও তাকে আবার 5 দিনের রিমান্ড মঞ্জুর করে। তো ওকে ওই জায়গা থেকে রিমান্ডে আবার নিয়ে যাওয়া হয়। তো রিমান্ডে নিয়ে যাওয়ার পরে রিমান্ডের 5 দিন অতিবাহিত হওয়ার পরে গতকাল যখন কোর্টে উঠানো হয়, সে এক বিভৎস চিত্র। ও তো কোনো চোর ডাকাত নয়, ও তো কোনো খুনি নয়, ও তো কোনো জঙ্গি নয়, ও তো একজন ডাকসুর সাবেক ভিপি, ছাত্রদের হয়ে কথা বলছে। আর এতটুকু তো অধিকার আমাদের সংবিধান আমাদেরকে দিয়েছে। নিজে পায়ে হেঁটে মানে ও কোর্টে উঠতে পারেনি, পুলিশের কাঁধে ভর দিয়ে তারপরে মানে কোর্টে উঠতে হয়েছিল। তো মহামান্য আদালতকে বারবার অনুরোধ করার পরে মানে আমি একটু দেখা করার সুযোগ পাই। তো তখন ও বলে যে এই রিমান্ডের 5টা দিন ওর উপরে যে অমানবিক মানে নির্যাতন করা হয়েছে, যেটা বলতে আমার মানে একটা মানুষের উপর এরকম জানোয়ারের মতো আমি জানি না অন্য কোথাও হয় কিনা। আগে শুনেছি রিমান্ডে নেওয়া হয় জিজ্ঞাসাবাদের জন্য, বাট এতটা ভয়ঙ্কর ভাবে ওর উপরে অত্যাচার করা হয়েছে যেটা বলতে আজকে আমার সন্তানদের সামনে ওরা এখনো জানে না। আমার বাচ্চাটা যখন আমি বের হই বাসা থেকে বারবার জিজ্ঞেস করে, মা তুমি বাইরে যাচ্ছ কেন, তুমি আমার বাবাকে নিয়ে আসতেছো না, বাবাকে ফোন দাও। কারণ ওকে ওর বাবার কাছে ও ঘুমোতে পারে, ওর বাবার কাছে ও যেহেতু থাকে, ওকে গোসল করে দেয়, খাইয়ে দেয়। জানি না ও সন্তান হিসেবে কিরকম, হাজবেন্ড হিসেবে কিরকম, বাট ওর সন্তানদের জন্য সর্বোচ্চটুকু করে। তো ও যখন বারবার জানতে চায় বাবাকে ফোন দাও, বাবা কেন আসে না, উত্তরগুলো আমার কাছে নেই, আমি কি বলবো এখনো জানে না। ওর সামনে আমি এখন বলতেছি ওর বাবা কোথায় আছে, কিভাবে আছে, বলে ও হয়তো দেশের বাইরে, ও চাকাছে দেশে গেছে, ও আসবে, সে অপেক্ষা করে। ও তো যখন ও বলতেছিল ওই রিমান্ডের অবস্থায় ওর পা দুটো ঝুলায় উপরের দিকে, তারপরে ওকে মানে শারীরিকভাবে যত নির্যাতন আছে, ইনজেকশন পুশ করা হয়েছে, সেটা স্লো পয়জনিং কিনা জানি না, ইলেকট্রিক শক দেওয়া হচ্ছে। নির্যাতনের মানে এতটা অসহ্য যন্ত্রণা যেটা সহ্য করতে না পেরে ওটা 3-4 বার জায়গায় সেন্সলেস হয়ে গিয়েছিল। ওর সাথে কি হয়েছে নিজেও বলতে পারেনি। তো তারপরে মহামান্য আদালতকে এটা বলা হয় যে ওকে অন্তত চিকিৎসার মানে একটা মানুষ এতটা শারীরিকভাবে নির্যাতন, তো ওই জায়গাটা ভয় পাচ্ছি যে আমার স্বামীকে অন্তত এই জায়গাটা একটু চিকিৎসার ব্যবস্থা করে দেওয়া হয়, ও যেন সুচিকিৎসাটা পায়। আর বারবার যদি এরকম একটা মানুষকে রিমান্ডে নিয়ে এরকম নির্যাতন করা হয়, ও তো কোনো অন্যায় করেনি, ও তো কোনো অপরাধ করেনি, ও তো কোনো ভাঙচুরের সাথে জড়িত নয়, ও শুধু নৈতিকভাবে ও তো ওই রাজসুর থেকে উঠে আসছে, ওই ছাত্র আন্দোলন থেকে 2018 ছাত্র আন্দোলনের নেতৃত্ব ও দিয়েছিল, সেই জায়গা থেকে ও একটু হয়তো সাপোর্ট মানে নৈতিকভাবে সে সাপোর্ট করছে ছাত্রদের এই আন্দোলনটা, বাট ও তো এই সন্ত্রাসী কার্যক্রমের সাথে কোনোভাবে জড়িত না। বাট ওকে বারবার ওই জায়গায় স্বীকারোক্তি নেওয়ার চেষ্টা করা হচ্ছে যে ও এইগুলার সাথে জড়িত, মানে মিথ্যা মামলা দিয়ে ওকে বারবার। আর এটা মানে বলা হচ্ছে যে ও নাকি নির্বাচনে যায়নি কেন, ও কেন বিভিন্ন দেশে বিভিন্ন এম্বাসিতে যায়, যেহেতু ও এক ডাকসুর সাবেক ভিপি আর একটা দলের প্রধান হিসেবে বিভিন্ন রাজনৈতিক দল বিরোধী দল তারা তো প্রত্যেকটা এম্বাসিতে তাদেরকে ইনভাইট করলে তারা তো যায়, সে জায়গায় মানে করে, এটা তো তার কোনো অপরাধ না। বাট কেন জানি না, এই উত্তরগুলো আমার কাছে নেই। তো আমি শুধু এতটুকু অনুরোধ করব আপনাদের মাধ্যমে বা উপর মহলে যারা আছেন, বলে শারীরিক নির্যাতনটা আপনারা বন্ধ করুন। ও যেন রাজনীতি আমার প্রধান দরকার নেই, আমার রাজনীতি করতে হবে না, কারণ আমাদের খুব চাওয়া পাওয়ার কিছু নেই। হয়তো নৈতিক জায়গা থেকে ওর মনে হচ্ছে দেশের রাজনীতি মানে সে জায়গা থেকে কথা বলছে, হয়তো সে কথাটাকে মানে খুব অন্যায় কিছু তো বলেনি,
তো মিথ্যা এই জিনিসগুলো দিয়ে একটা মানুষের জীবনটাকে, তার পরিবারটাকে ধ্বংস করে দিবেন না আপনারা। আমার ছোট বাচ্চাটা খুব অসুস্থ, ওর বারবার ট্রিটমেন্ট দরকার হয়, ফলো আপের দরকার হয়। এতটুকুই শুধু বলা, শারীরিকভাবে যে নির্যাতন করা হচ্ছে যেন চিকিৎসার ব্যবস্থাটুকু করা হয়, ওকে যেন চিকিৎসা সেবাটা দেওয়া হয়। ওকে বারবার মানে নির্বাচনের মেইন এটাই হচ্ছে, তারা বারবার বলছে যে বারবার তাকে নির্বাচনে নেওয়ার চেষ্টা, বাট সে যায়নি কেন, সে অ্যাম্বাসিতে যায় কেন। সো এই জিনিসগুলোকে তো আপনাদের মাধ্যমে বারবার আমি উপরে যারা আছেন তাদেরকে বা যারা সাধারণ তাদেরকে শুধু আমি এতটুকুই অনুরোধ করার জন্য এই জায়গায় আমার আসা, আর আমার কোনো কিছুই মানে বলার নেই। শুধু ওর উপরে নির্যাতনটা বন্ধ করা হোক, ওকে আমাদের কাছে ফেরত দেওয়া হোক, আমার সন্তান আমাদের জীবন থেকে এই সময়গুলো কেড়ে না নেওয়া হোক, আমার সন্তানদের স্বাভাবিক লাইফটা যেন 8-5টা বাচ্চার মতো যেন ওরা বড় হতে পারে, ওদের যেন এই মানসিক ট্রমার মধ্যে দিয়ে ওকে আর যেন না যেতে, আর 5টা বাচ্চার মতো মিশতে পারে না সব। তারপরেও এই সেই মোল্লাকে যখন ধরে নেওয়া হয় ও পুরাই মানে ভেঙে পড়ে। ও পুলিশ দেখলে এতটা ভয় পেত, মানে পুলিশের কাছে যেত না, যদি একটা গাড়ির শব্দ শুনে বাইরে বের হয় সে দৌড়ে চলে আসে। পুলিশ যেন ওর কাছে একটা আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে। একটা বাচ্চার জন্য যখন একটা পুলিশ সম্পর্কে এইরকম ধারণা নিয়ে সে বড় হবে, অনাগত সন্তান এই অবস্থায় একটা মানুষ গেলে তার উপরে যে শারীরিক মানসিক এখন আমার অবস্থা আমি জানি না, আবার আরেকজনকে আমি সুস্থ স্বাভাবিকভাবে পৃথিবীতে আনতে পারবো কিনা সেটাও আমার শঙ্কা। আমার নিজের মানে ডায়াবেটিস, হাই লেভেলের ডায়াবেটিস, ইনসুলিন নিতে হয়। তো এই দৌড়ে মানে ওকে এখন একটা মানে কোটপাড়ায় যাওয়া বা জেলখানায় যাওয়া একটু খোঁজ নেওয়ার মতো একটা মানুষও আমাদের এখন নেই। ছোট ভাইটা ছিল, ওকেও ধরে নিয়ে যাওয়া হয়েছে যেহেতু। এখন এ সম্পর্কে আমার শ্বশুর নূরের বাবা একটু বলবেন। তো আপনাদের মাধ্যমে আমার শুধুই অনুরোধ যেন একটু মানে করা হয়, যেন উপর মহল যারা আছেন ওর উপরে নির্যাতনটা যেন আপনারা আর না করেন, ওর চিকিৎসার ব্যবস্থাটুকু করে দিয়ে।